হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সেভেস 420 আমরা যে মনস্টার ভার্সের সিনেমাগুলো শুরু করেছি, যেটা শুরু হয়েছে 2014 সালে রিলিজকৃত গডজিলা সিনেমা দিয়ে। তো আজকে আমরা দেখবো হচ্ছে মনস্টার ভার্সের দ্বিতীয় সিনেমা কং দ্য স্কাল আইসল্যান্ড রাইজ অফ দ্য কিং সিনেমা সম্পর্কে। আর এই সিনেমাতে আমাদের আরেকটা মনস্টার কং এর সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, এই সিনেমাটি রিলিজ পেয়েছিল গডজিলা সিনেমা আসার তার 3 বছর পরে। এবং মজার ব্যাপার হচ্ছে এই সিনেমাটি কিন্তু বাংলাদেশেও রিলিজ হয়েছিল। একবার আমেরিকাতে যেদিন রিলিজ হয়েছে সেই দিন বাংলাদেশে রিলিজ হয়েছিল। এবং এই সিনেমাটি গডজিলা সিনেমার অনেক বেশি ব্যবসায় সফল ছিল। যেমন এই সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল হচ্ছে 5,660 কোটি টাকা এবং নির্মাণে ব্যয় হয়েছিল 1850 কোটি টাকা। এবং এটার আইএমডিবি রেট হচ্ছে 10-এ 6.7। তবে যেহেতু এগুলো মনস্টার সিনেমা, সেজন্য এগুলো আর আইএমডিবি রেটের উপর অতখানি বিশ্বাস করা যাবে না। অ্যাকচুয়াল সিনেমাগুলো অনেক বেশি ইন্টারেস্টিং হয়। তো বাড়তি কোনো কথা বাড়াবো না, ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দেবার। তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন দেওয়া একটা নর্মাল একটা ব্যাপার এখন, কারণ ইউটিউব চালাতে গেলে এখন তোমার কমার্শিয়াল বিজ্ঞাপন দেওয়া ছাড়া উপায় নেই। কারণ এত ইউটিউব চ্যানেল, আগে আমরা শুধুমাত্র ভিডিও থেকে যেটা আর্ন করতাম সেটাও যথেষ্ট ছিল, বাট এখন এত বেশি ইউটিউব চ্যানেল হয়ে গিয়েছে যে টাকা এত পরিমাণে ভাগ হয় যে আমাদের সিপিএম রেট এত কম, ইউটিউবিং করার ভিক্ষা করা প্রায় সমান কথা। এখন যদি তুমি স্পন্সর না দাও তাহলে তুমি ইউটিউবার হিসেবে টিকতেই পারবে না। তো যাই হোক, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন দেবো। আমি রিকোয়েস্ট করবো তোমাদের এতটুকু বেয়ার করার জন্য, আর তারপর আমরা মূল ভিডিওতে চলে যাব। তো আমি বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি, বাট তুমি চাইলে ভলেন্টিয়ারি করতে পারো। কি ভলেন্টিয়ারি করতে পারো তুমি বুঝতেই পারছো, আমি বলতে পারছি না। তো যাই হোক, আমি বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, তোমাদের আজকে একটা অসাধারণ অ্যাপের সাথে পরিচয় করে দিতে চলেছি। তোমরা যদি ফ্রি টাকা 150 এই প্রোমো কোডটা ইউজ করো তাহলে বিনামূল্যে 150 টাকা পেতে পারো। আর তাছাড়া আমরা যে সাইন আপ লিঙ্কটা দিয়েছি সেখান থেকে অ্যাকাউন্ট খুলে পেয়ে যাবে বিনামূল্যে 150 টাকা। তো মোট পাচ্ছ হচ্ছে 300 টাকা এবং 500 টাকা ডিপোজিট করে তুমি বিনামূল্যে 1500 টাকা পেতে পারো। আর তাছাড়া রয়েছে জন্মদিনের শুভেচ্ছা বোনাস 2000 টাকা এবং লাইভ ক্রিকেট ম্যাচের প্রেডিক্ট করতে পারবে। আর এখানে ক্রিকেট এবং অনলাইন গেমগুলোতে তোমার লস হলেও 10% ক্যাশব্যাক বোনাস পাবে। আর তাছাড়া তোমাদের বন্ধুদের রেফার করেও আয় করতে পারো 1200 টাকা পর্যন্ত এবং অ্যাফিলিয়েটেও সরাসরি 50% কমিশন উপার্জন করতে পারবে। আর তাই সকল বোনাস পেতে এখনই নিবন্ধন করো আর ইনকাম করো ঘরে বসেই। লিঙ্ক দেওয়া রয়েছে কমেন্ট বক্সে। আর সবাইকে ধন্যবাদ। চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। তো গল্পের শুরুতে আমাদের বলা হয় এটা চলছে হচ্ছে 1944 সাল, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে এবং আমেরিকা জাপানের তুমুল লড়াই চলছে ওই সময়। এবং ওই সময় আমরা দেখি যে একটা এয়ারবোন ফাইটার, একটা আমেরিকান এয়ারবোন ফাইটার প্রশান্ত মহাসাগরের কোন একটা অজানা দ্বীপে ক্র্যাশ ল্যান্ডিং করে। আর তার সাথে আরেকটা প্লেন ক্র্যাশ ল্যান্ডিং করে, যেটা একজন জাপানিজ পাইলটের ছিল। তারা দুজনে মূলত আকাশে এতক্ষণ গুতাগুতি করছিল আর কি। তো গুতাগুতির এক পর্যায়ে তাদের দুজনের প্লেনই নষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, তারা দুজনে এসেই এই প্রশান্ত মহাসাগরের অজানা একটা দ্বীপে এসে পড়েছে এবং এখানে নামার পরে তারা দুজনে আবার গুতাগুতি করা শুরু করেছে এবং গুতাগুতি করতে করতে এক সময় তারা একটা পাহাড়ের চূড়ায় এসে পৌঁছায়। কিন্তু ওই সময় আমরা এই গল্পের মেইন হিরো কংকে দেখতে পাই এবং কংকে দেখে মনে করে ওদের হাগামোতা বন্ধ হয়ে যায় কিংবা পুরোটাই করে ফেলেছে, আমরা শিওর না, এটা সিনেমাতে দেখানো হয়নি। তবে কংকে দেখে ওদের ঝগড়া থেমে যায় এবং ওরা মনে করে যে চুপ হয়ে যায়। আর তারপরে দৃশ্যের পরিবর্তন হয় এবং আমাদের নিয়ে আসা হয় তার 30 বছর পরে, 1973 সালে। আর এখানে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, আমরা যে গডজিলা সিনেমাটা দেখেছিলাম সেই সিনেমার টাইমলাইন ছিল কিন্তু বর্তমান সময় 2014 সালের, বাট আজকে যে আমরা সিনেমাটা দেখবো সেটা হচ্ছে 1973 সালের টাইমলাইনের। মানে আজ থেকে 50 বছর আগে কি ঘটনাটা ঘটেছিল সেটা আমরা এই সিনেমাতে দেখবো আর কি। মানে এই সিনেমাটা রিলিজ পেয়েছে পরে, কিন্তু অ্যাকচুয়ালি এই সিনেমার কাহিনী হচ্ছে আজ থেকে 50 বছর আগে। তো যাই হোক, 1973 সালের ঘটনায় আমাদের দেখানো হয় যে আমেরিকার টেকনোলজিতে অনেক বেশি রেভলিউশন তৈরি করে ফেলেছে এবং তারা অরবিটে স্যাটেলাইট পাঠিয়ে ফেলেছে এবং অরবিটে স্যাটেলাইট পাঠানোর ফলে যেটা হয়েছে, তারা আকাশ এবং পৃথিবীতে খুব ভালো মতো নজরদারি করতে পারছে। এবং এই স্যাটেলাইটের কারণে যেটা হয়, তারা একটা ছোট্ট দ্বীপ আবিষ্কার করে যে দ্বীপটার আগে কখনোই কেউ দেখেনি বা ওটার অস্তিত্ব সম্পর্কে কেউ জানতোই না। আর এরপর আমাদের 1954 সালের কিছু দৃশ্য দেখানো হয়, যখন আমরা দেখতে পাই যে আমেরিকা পানির মধ্যে নিউক্লিয়ার বোমা ফাটাচ্ছে। আর একই সাথে সেখানে একটা তারা শব্দ পায় যেটাকে বলা হয় মুটো ওয়েল। আর এই মুটোর ফুল ফর্ম হচ্ছে ম্যাসিভ আনআইডেন্টিফাইড টেরিটরিয়াল অর্গানাইজেশন। মানে এটাই জাস্ট বোঝানো হয়েছে যে এমন বড় কোনো প্রাণী যেটার কোনো তথ্য মানুষের হাতে নেই। আর এরপর আমাদের আবার 1973 সালে নিয়ে আসা হয় এবং আমাদের বিল নামে একজনকে দেখানো হয় এবং তার নামে বাল্কস নামে আরেকজনকে দেখানো হয় এবং তারা দুজন মোনাক নামে একটা কোম্পানিতে কাজ করে। আর এই মোনাক কোম্পানিটিকে, এটা কিন্তু আমরা গত পর্বে দেখেছি গডজিলা সিনেমাতে, এদের কাজই হচ্ছে যে আনআইডেন্টিফাইড যেসব বড় বড় মনস্টার রয়েছে বা এলিয়েন রয়েছে তাদের উপর রিসার্চ করে এই পৃথিবীর মানুষকে নিরাপদ রাখা, এবং এটা একটা পুরোপুরি সিক্রেট অর্গানাইজেশন। তো যাই হোক, এখানে রেন্ডা এসেছেন একজন সিনেটর বা একজন মন্ত্রীর সাথে দেখা করতে এবং তার কাছে তিনি একটা আবদার নিয়ে এসেছেন। আর আবদারটা হচ্ছে নতুন একটা আইসল্যান্ড ডিসকভার হয়েছে যেটাকে স্কাল আইসল্যান্ড বলা হয় এবং স্যাটেলাইটের মাধ্যমে খুব সম্প্রতি এই আইসল্যান্ডটা আবিষ্কার হয়েছে এবং ওই জায়গাটা সম্পর্কে এরকম গুজব রয়েছে যে বহু জাহাজ প্লেন ওই আইসল্যান্ডে গায়েব হয়ে গিয়েছে, ঠিক যেরকমটা বারমুডা ট্রায়াঙ্গেলে হয়। তো এই রেন্ডা মূলত ওই আইসল্যান্ডে গিয়ে একটা মিশন করতেছে এবং এক্সপেরিমেন্ট করতে চায় যে ওই আইসল্যান্ডে এমন কি রয়েছে বা এমন কি মিস্টেরিয়াস জিনিস রয়েছে যার জন্য এই ধরনের জিনিসগুলো হয়। আর তার ধারণা ওখানে এমন কিছু ক্রিয়েচার রয়েছে বা এমন কিছু জীবজন্তু রয়েছে যেটা সম্পর্কে এই দুনিয়া এখনো পর্যন্ত অবগত
মতো নয়। তো এই জন্য তিনি সেখানে একটা মিশন করতে চান, কিন্তু এরকম একটা মিশন করতে গেলে অনেক টাকার প্রয়োজন, আর তিনি চান সে আর্থিক সহায়তা সরকার থেকে দেওয়া হোক। এবং এছাড়াও তার ধারণা যে মানুষ এই পৃথিবীতে বসবাস করার আগে এই পৃথিবীতে মনস্টারদের রাজত্ব ছিল, ভয়ানক ভয়ানক বড় বড় মনস্টাররা ছিল, কিন্তু তারা এখন হয়তো ঘুমিয়ে রয়েছে কিংবা এমন এমন জায়গায় রয়েছে যেখানে মানুষ এখনো পৌঁছতে পারেনি। আর এটা প্রমাণ হিসেবে তিনি একটা জাহাজের ছবি দেখান, যেটা 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধ্বংস একটা জাহাজ, এবং ওই জাহাজটা খুব বাজেভাবে ড্যামেজ হয়েছে এবং দেখে মনে হচ্ছে যে গডজিলার যে পিঠ রয়েছে, গডজিলার পিঠের কারণে ওই জাহাজটা ড্যামেজ হয়েছে এবং ওই জাহাজের সবগুলো মানুষ মারা গিয়েছিল শুধুমাত্র এই রেনরা বাদে। তো রেনরার দৃঢ় বিশ্বাস যে পৃথিবীতে এখনো বড় বড় অনেক ক্রিয়েচার রয়েছে যেগুলো নিয়ে মানুষের রিসার্চ করা উচিত। আর তারপর তিনি তার কথার সাপেক্ষে আরেকটা রেফারেন্স টানেন, সেটা হচ্ছে 1954 সালে ক্যাসেল ব্রাভো নামে যে একটা নিউক্লিয়ার টেস্ট করা হয়েছিল জাপান সমুদ্রে, সেটা অ্যাকচুয়ালি মূলত কোনো টেস্ট ছিল না, সেটা মূলত সাগরের একটা ভয়ঙ্কর মনস্টার গডজিলাকে মারার চেষ্টা করা হয়েছিল। আর এই ব্যাপারটা কিন্তু আমরা গত পর্বেও দেখেছি। তবে তারপরে ওই সিনেটর বা মন্ত্রী একদমই মানতে রাজি নয় যে এরকম একটা মিশনের পারমিশন তিনি দেবেন, কারণ ওই মুহূর্তে আমেরিকা আবার ভিয়েতনাম যুদ্ধে রয়েছে, টাকা পয়সার খুব অভাব, টানাটানি আমার মতো। তো এই জন্য আমেরিকা সরকার এই মুহূর্তে এরকম কোনো তহবিল দেবে না বলে না করে দেয়। কিন্তু আমেরিকাকে পটানো খুবই সহজ, জাস্ট তেল দেখাও নয়তো লাভ দেখাও। তো রেন্ডার তখন বুদ্ধি খাটিয়ে বলে, দেখুন আমরা আকাশে স্যাটেলাইট পাঠিয়েছি, রাশিয়ানরাও স্যাটেলাইট পাঠিয়েছে, এবং রাশিয়ানরাও অবশ্যই ওই দ্বীপ খুঁজে বের করবে এবং ওই দ্বীপে তাদের মিশন চালাবে। হতে পারে ওই দ্বীপে এমন এমন কিছু মূল্যবান জিনিস আমরা পেতে পারি যেটা আমাদের পুরো অর্থনৈতিক ব্যবস্থাকে চেঞ্জ করে দিতে পারে, কিংবা ওই জায়গায় এমন এমন জিনিস থাকতে পারে যেখান থেকে আমরা মেডিসিন তৈরি করতে পারি, বা বড় ধরনের ন্যাচারাল রিসোর্স থাকতে পারে যেগুলো মানব জাতিকে বড় ধরনের একটা হেল্প করবে। কিন্তু আমাদের আগে যদি রাশিয়ানরা সেখানে চলে যায় তাহলে তো আমরা গান্ডু হয়ে যাব। তো এই কথা শুনে মন্ত্রী তো পুরো গলে যায় এবং বলে, সমস্যা নেই, যত টাকা লাগবে নে, গরু লাগে 13টা পয়সা ফেলামো, তবু তোদের রাশিয়ানদের আগে যেতে হবে। আর তখন রেন্ডা বলে, আমার আরেকটা দাবি রয়েছে, আমার একটা স্পেশালাইজড মিলিটারি টিম লাগবে, কারণ আমরা সম্পূর্ণ একটা অপরিচিত দ্বীপে যাব, ওখানে ভয়ঙ্কর কিছু থাকতে পারে, ওটা মোকাবেলা করার জন্য আমার আর্মির হেল্প লাগবে। তো মন্ত্রী তখন এই পারমিশনও দিয়ে দেয়। তো এরপর সিন শিফট হয় ভিয়েতনামে। আমরা দেখতে পাই ভিয়েতনাম যুদ্ধ শেষ হয়েছে এবং আমেরিকান সৈন্যরা বাড়ি ফিরবে। আর ওই মুহূর্তে আমাদের আমেরিকান সৈন্যদের একজন ক্যাপ্টেন প্যাকার্ডকে দেখানো হয়, এই শালা ডাইরেক্ট অ্যাভেঞ্জার্স থেকে আসছে আর কি। তো যাই হোক, সরকার থেকে ওর সাথে কন্ট্যাক্ট করা হয় এবং এই মিশনের জন্য ওকে বলা হয়। আর এখানে লক্ষ্য, তিনি মূলত আমেরিকান যে বিমান বাহিনী রয়েছে সেটা কন্ট্রোল করেন। তো তার কাছে যখন এই নতুন মিশন সম্পর্কে বলা হয়, তিনি এই নতুন মিশন সম্পর্কে শুনে ডাইরেক্ট রাজি হয়ে যান এবং তিনি বেছে বেছে তার সেরা কিছু ক্রু নেন। কিন্তু বেশিরভাগ ক্রুই খুব একটা খুশি ছিল না, কারণ কতদিন তারা বউকে দেখে না, মনে করেছে বাড়িতে গিয়ে বোর সাথে একটু থাকবে, কিন্তু সেটা হলো না। যুদ্ধ থেকে ফিরে আবার তাদের আবার মিশনে যেতে হবে, কিন্তু যেহেতু সরকারি অর্ডার মানতেই তো হবে। আর এদিকে দেখানো হয় রেন্ডা এবং ব্লুক্স হংকং এ গিয়ে পৌঁছায় এবং সেখানে গিয়ে তারা একজন ট্র্যাকারকে হায়ার করে যার নাম হচ্ছে কনোর্যাড। দেখতে পাচ্ছ এটা লোকি, এটাও মার্ভেল থেকে এসেছে। তো যাই হোক, ও স্পেশাল এয়ার সার্ভিস ছিল আর কি, ব্রিটিশ এয়ারফোর্স এর জন্য কাজ করতো। আর যেহেতু এটা সম্পূর্ণ অপরিচিত একটা দ্বীপ, ওখানে গেলে তাদের তো আবার ঠিক মতো ফিরে আসতে হবে, তো এই জন্য ভালো একটা ট্র্যাকার বা গাইডার দরকার। তো কনরাডকে তারা এই জন্য নিতে চান। তো কনরাডকে প্রথমে অফার করেন, বাট কনরাড প্রথমে রাজি হয় না। কনরাড বলে, যে টাকা দিচ্ছি সে টাকা দিয়ে তো বাংলা মালের টাকায় হবে না, আমি তো হুইস্কি ছাড়া খাই না। তো তখন ওকে ডাবল টাকা যখন দেওয়া হয় তখন কনরাড রাজি হয়ে যায়। আর তারপর তাদের প্রয়োজন হচ্ছে একজন ফটোগ্রাফার, আর ফটোগ্রাফার হিসেবে তারা যাকে সিলেক্ট করে সে হচ্ছে মিস ওয়েভার। তো যাক, মিস ওয়েভারও রাজি হয়ে যায় এবং তারা সবাই মিলে একটা জাহাজে চড়ে স্কাল আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এবং আমরা দেখতে পাই তারা তাদের জাহাজে কিন্তু প্রচুর পরিমাণে গোলা বারুদ এবং অস্ত্র শস্ত্র নিয়ে যাচ্ছে। তো ওই ফটোগ্রাফার যখন এগুলো দেখে সে তো পুরো অবাক হয়ে যায়, কারণ সে জানতো যে এটা জাস্ট একটা ডিসকভারি মিশন হতে চলেছে বা ইনসেপশন মিশন হতে চলেছে, কিন্তু এত গোলা বারুদ তারা কেন নিয়ে যাচ্ছে। তবে এই জিনিসটা সেদিন রাত্রেবেলায় একটা ব্রিফ করে এই মিশনের যে ডিরেক্টর সে এটা বুঝিয়ে দেন যে স্কাল আইল্যান্ড খুব সম্প্রতি আবিষ্কার হয়েছে এবং এই স্কাল আইল্যান্ড ডিসকভার করার জন্য বর্তমানে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন রাশিয়া তারা দুজনেই উঠে পড়ে লেগেছে এবং আমেরিকা কখনোই সোভিয়েত ইউনিয়নকে তাদের আগে ওই জায়গাটাতে ডিসকভার করতে দিবে না। আর ওই জায়গাটির চারপাশে মারাত্মক হারিকেন এবং ঝড়ের তৈরি ব্যারিয়ার করা থাকে, যে কারণে ওই আইসল্যান্ডে যেতে গেলে আমাদের প্রবল একটা ঝড়ের সম্মুখীন হতে হবে। আর ওই প্রকৃতি মূলত এই আইসল্যান্ডটাকে বা এই দ্বীপটাকে এভাবে সংরক্ষণ করে রেখেছে, যে কারণে এই আইসল্যান্ডটি আজ পর্যন্ত কারো চোখে পড়েনি। বাট স্যাটেলাইটের কারণে ফাইনালি তারা এই আইসল্যান্ডটাকে দেখতে পেয়েছে। বাট ওই আইসল্যান্ডে কি থাকতে পারে বা ওই আইসল্যান্ডে কোনো বিপদ হতে পারে কিনা সেজন্য তারা এত সামরিক অস্ত্র শস্ত্র নিচ্ছে এবং আর্মিদের সাথে নিচ্ছে। আর এখানে তারা আরো প্ল্যান করে যে তাদের প্ল্যান হচ্ছে তারা ওখানে যাবে, ওখানে যাওয়ার পরে তারা ওই আইসল্যান্ডের মাটির গভীরতা এবং মাটির নিচে কোনো খনিজ দ্রব্য আছে কিনা সেটা চেক করার জন্য তারা একটা বিশেষ ধরনের অস্ত্র ইউজ করবে, মানে ওটাকে তুমি বোমাই বলতে পারো, যে বোমাটা মাটির নিচে গিয়ে ব্লাস্ট হয়। তো যাই হোক, ব্রিফিং মোটামুটি শেষ আর এরপর সকাল হয়ে গিয়েছে এবং তারা সবাই রেডি হয়ে যায়, কারণ স্কাল আইসল্যান্ড আর মাত্র কয়েক মাইল দূরে। কিন্তু তারা যখন কাছে পৌঁছায় সত্যি সত্যি তাদের সামনে একটা বিশাল ধরনের সাইক্লোনের একটা ব্যারিয়ার দেখতে পায় এবং জাহাজের ক্যাপ্টেন বলে দেয়, আমার বউ বাচ্চা আছে, আমি জানের রিস্ক নিতে পারবো না, আমি জাহাজ এই ঝড়ের মধ্যে ঢোকাতে পারবো না, তোমরা কিভাবে যাবে যাও। কিন্তু বুঝতে হবে এখানে মিলিটারি যে ক্যাপ্টেন ছিল সে আবার একগুঁয়ে, সে বলে আমরা হেলিকপ্টার নিয়ে যাবো। তো যেই কথা সেই কাজ, তারা অনেকগুলো হেলিকপ্টার নিয়ে ওই ভয়ানক ঝড়টার মধ্যে ঢুকে যায় ওই আইসল্যান্ডে পৌঁছানোর জন্য এবং
ওই ঝড়ের মধ্যে ঢোকার পরে তাদের হেলিকপ্টার অনেক সমস্যা হওয়া শুরু করে। কিছু কিছু হেলিকপ্টার এখানে ড্যামেজ হয়ে যায়, কিন্তু ফাইনালি কয়েকটা হেলিকপ্টার ভেতরে পৌঁছতে সমর্থ হয় এবং তারা যখন ভেতরে ঢোকে তারা পুরো অবাক হয়ে যায়। দেখে মনে হচ্ছে এটা পুরো স্বর্গ এবং পৃথিবীতে এত চমৎকার স্থান রয়েছে, এটা বিশ্বাস করাই কঠিন। তারা এটা কল্পনাও করেনি। তো যাই হোক, ওইখানে পৌঁছানোর পরই তারা করে কি তাদের কাজ শুরু করে দেয়, মানে বোমাবাজি শুরু করে দেয়, বিভিন্ন দিকে চারদিকে বোমা ড্রপ করা শুরু করে, যে এখানে মাটির ঘনত্ব কিরকম, মানে পরীক্ষা নিরীক্ষা করবে আর কি। এবং ওই মেয়ে ফটোগ্রাফার সে ছবি তোলা শুরু করে। আর এদিকে রেনরা অনেক খুশি, কারণ তারা যেটা খুঁজতে এসেছিল ফাইনালি সেখানে তারা চলে এসেছে। আর এরপর আমাদের ব্লুক্স, ওই নিগ্রোটা আর কি, সে আর কি হলো আর্থ থিওরি সম্পর্কে বলে, যে হলো আর্থ থিওরি হচ্ছে এমন একটা জিনিস যে যখন ডাইনোসররা পৃথিবীর উপরে বসবাস করত তখন তো উল্কাপিণ্ডের কারণে পুরো ডাইনোসর প্রজাতি ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু কিছু কিছু মনস্টার তখন এই উল্কাপিণ্ড থেকে বাঁচার জন্য পৃথিবীর একবারে ভেতরে করে চলে গিয়েছিল। এবং পৃথিবীর ভেতর হচ্ছে একটা ফাঁপা জায়গা এবং তারা হয়তো ওখানেই রয়েছে এবং ওখানে তারা নিশ্চিন্ত রয়েছে, ওখানে কোনো উল্কাপাত হবে না বা কোনো ধরনের ধ্বংসযোগ্য হওয়ার রিস্ক নেই এবং তারা হয়তো সেখানেই ঘুমিয়ে রয়েছে এবং তারা যে কোনো সময় পৃথিবীর উপরিভাগে আসতে পারে। তো যাই হোক, এদিকে তোরা মজায় মজায় বোম্বিং করে বেড়াচ্ছিল, কিন্তু হঠাৎ করে একটা উড়ন্ত গাছ আসে এবং একটা হেলিকপ্টারকে একবারে মনে করো যে ল্যাটাভেটা করে দেয়। আর তারপরে হঠাৎ করে অসাধারণ ভাবে এন্ট্রি করা হয় হচ্ছে কং এর, মানে হেলিকপ্টারের সামনে কং চলে আসে এবং এই জিনিসটা দেখে তারা পুরো শকড হয়ে যায় যে এরকম একটা জিনিস রিয়েলি এক্সিস্ট করে, তারা কল্পনাও করেনি। আর আমরা বুঝতে পারি কং এ মূলত হেলিকপ্টারটির দিকে গাছ ছুড়ে মেরেছিল। তো যাই হোক, আমরা এখানে দেখতে পাই কং কিন্তু মারাত্মক রেগে রয়েছে এবং সে একটা পর একটা হেলিকপ্টার খুব বাজেভাবে ধ্বংস করছিল, কিন্তু বাকি সব হেলিকপ্টারও তোমার অস্ত্র গোলাবারুদ ছিল এবং তারাও কং এর উপর হামলা করে দেয়। তো কং এর যে দেহের সাইজ, বুলেটের গুলি মনে করো ওর কাছে একটা সূচের আচরের মতো নয়। তো কং এগুলো একদমই তোয়াক্কা করে না। কং এর কষ্ট হচ্ছিল কিন্তু বুঝতে দেয় না আমাদের আর কি। তবে তারপরও সে করে কি সবগুলো হেলিকপ্টার খুব বাজেভাবে ধ্বংস করে দেয় এবং এখানে অনেক মানুষ মারা যায়, তবে তারপরেও ভাগ্যের জোরে কিছু মানুষ বেঁচে যায়, কারণ পরিচালকের দোয়া ছিল ওদের উপর। তো যাই হোক, এখানে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে হেলিকপ্টার গুলো এদিক ওদিক ক্র্যাশ হওয়ার কারণে যতজন মানুষ ঢুকেছিল ভেতরে তারা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং তারা দুই ভাগে ভাগ হয়ে যায়। কিন্তু সবগুলো হেলিকপ্টার ধ্বংস হওয়ার পর এবং অনেকগুলো মানুষ মারা যাওয়ার পরে আমরা দেখতে পাই কর্নেল প্যাকার্ড রাগের চোখে কং এর দিকে তাকিয়ে রয়েছে, যেন দেখে মনে হচ্ছে কং কেও টাকা ধার দিয়েছিল, টাকা ফেরত দিচ্ছে না, এজন্য কং এর উপর বদলা নেবে। তো যাই হোক, সবগুলো হেলিকপ্টার ধ্বংস করার পরে কং সেখান থেকে চলে যায়। তো এর আগের যতগুলো সিনেমা ছিল সবগুলো সিনেমাতে কংকে কিন্তু আমরা নায়ক রূপে দেখেছিলাম, বাট এই সিনেমাতে কংকে আমাদের ভিলেন রূপে কেন দেখানো হলো বা কং এখানে ভিলেনের মতো কাজ কেন করলো? অ্যাকচুয়ালি এটা কং এর আইসল্যান্ড, কং এই আইসল্যান্ডের রাজা এবং আমরা মানুষ হারামজাদারা গিয়েই করেছে কি বোম্বিং করা শুরু করেছি, ওই জায়গায় প্রকৃতির 12টা বাজিয়ে ফেলেছি এবং বোমগুলো যখন ড্রপ করা হচ্ছিল তখন ওই জঙ্গলে যে প্রাণীগুলো ছিল তারা কিন্তু বেদমে মারা যাচ্ছিল, বাট আমাদের মানুষের এগুলোর প্রতি কোনো কেয়ার নেই। বাট আমাদের কং প্রকৃতির খুব কেয়ার করে আর এর জন্যই সে রেগে গিয়ে মানুষের হেলিকপ্টার মানুষদেরই দিয়ে দিয়েছে। তো যাই হোক, এই ঘটনার পরে যারা ভাগ্যের জোরে বেঁচে গিয়েছে তারা তো পুরোপুরি শকটে, মানে ট্রমায় চলে গিয়েছে যে এত বড় একটা শিখপাঞ্জি। কিন্তু তখন কনরেড, মানে আমাদের যে লোকি, সে যেহেতু একজন ট্র্যাকার, সে ডিসাইড করে যে আমরা নর্থে যাব। অ্যাকচুয়ালি তারা যখন জাহাজে ছিল তখনই প্ল্যান ছিল যে তারা এখানে নামবে, কিন্তু একবারে নর্থে সেখানে আরেক দল হেলিকপ্টার আসবে তাদেরকে রেস্কিউ করার জন্য। আর যেমন জানো, দুই গ্রুপে বিভক্ত হয়ে গিয়েছে ওরা। এক গ্রুপে আমাদের লোকি বা কনরেডের সাথে রয়েছে ওয়েভার, মানে আমাদের ক্যাপ্টেন মার্ভেল আর লাগে কারে, আর আরো কিছু মানুষ রয়েছে। আর অন্যদিকে কর্নেল প্যাকার্ডের সাথে রয়েছে তার সৈন্যরা। তো যাই হোক, প্যাকার্ডের সৈন্যরা যখন এক জায়গায় হয়, যে কয়জন জীবিত রয়েছে তাদেরকে দেখে কর্নেল প্যাকার্ড খুব খুশি হয়, কিন্তু কর্নেল প্যাকার্ড দেখতে পায় তার আরেকজন সৈন্য নেই, সে হচ্ছে চ্যাপম্যান, যে আলাদা হয়ে গিয়েছে। এই জন্য কর্নেল প্যাকার্ড তার লোকদেরকে অর্ডার দেয় যেভাবেই হোক চ্যাপম্যানকে রেস্কিউ করতে হবে। তো তারা এরপর চ্যাপম্যানকে রেস্কিউ করতে বেরিয়ে পড়ে। আর এখানে লক্ষ্য প্যাকার্ডের সাথে কিন্তু রেন্ডারও ছিল। তো যাই হোক, প্যাকার্ড এবার রেন্ডারের উপর রেগেছে এবং ওকে গান পয়েন্ট করে বলে, হালারপুত সত্যি কথা বল, তুই এখানে কিসের জন্য এসেছিস? এখানে যে এত বড় বড় জন্তু জানোয়ার রয়েছে এগুলো তো আমাদের আগে বলিসনি। তখন র্যান্ডা সম্পূর্ণ জিনিসটা এক্সপ্লেন করে। তো র্যান্ডা তখন বলে, আমি আগে থেকে এগুলো জানতাম, আমি এই সম্পর্কে রিসার্চ করেছিলাম, কিন্তু পুরো দুনিয়া আমাকে পাগল মনে করতো, আমাকে কেউ বিশ্বাস করতো না। এবং 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমাদের জাহাজেও এরকম একটা মনস্টার আক্রমণ করেছিল এবং ওই আক্রমণ থেকে শুধুমাত্র আমি একা বেঁচে গিয়েছিলাম। বুঝতেই পারছি এটা গডজিলার কথা বলছে এবং আমি নিজের চোখে ওই ভয়ঙ্কর বিশাল প্রাণীটিকে দেখেছি, কিন্তু কি আমার কথা বিশ্বাস করেনি এবং আমার বিশ্বাস ছিল এখানেও ভয়ঙ্কর কোনো মনস্টার রয়েছে। তো এর জন্যই আমি এখানে মিশন করেছি এবং এখান থেকে আমি প্রুফ নিয়ে পুরো দুনিয়াকে দেখাবো যে এই জন্তুগুলো এখনো এক্সিস্ট করে। এবং আমি মোনাক সংস্থার জন্য কাজ করি। আর মোনাক হচ্ছে এমন একটা ইনস্টিটিউট, এই ধরনের এক্সট্রা টেরিটোরিয়াল যে জন্তুগুলো রয়েছে বা মনস্টার রয়েছে তাদের উপরে আমরা রিসার্চ করি এবং আমাদের কাজ হচ্ছে সেটা হোক এলিয়েন বা এই দুনিয়ার কোনো বড় মনস্টার, সেটা থেকে মানব জাতিকে বাঁচানো। আর তারপর রেন্ডার সেই পুরনো ক্যাসেট আবার বাজানো শুরু করে যে মানব সভ্যতা শুরু হওয়ার অনেক আগে থেকেই এই সব জন্তুগুলো পৃথিবীতে এক্সিস্ট করতো এবং বর্তমানে তারা ঘুমিয়ে রয়েছে এবং তারা যখন জেগে উঠে পৃথিবীতে আবার ধ্বংসলীলা শুরু করবে তার আগেই মোনাক এই সব জন্তুগুলোকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে ধ্বংস করে ফেলবে। আর অন্যদিকে আমরা দেখি কনরেডের গ্রুপরা একটা জলাশয়ের পাশ দিয়ে যাচ্ছিল আর তখনই তারা খেয়াল করে বড় একটা মনে করো জঙ্গলি ষাঁড়ের মতো একটা মনস্টার বেরিয়ে আসে। তো এই বিশাল আকৃতির ষাঁড় বা বাফেলো দেখে ওরা তো ভয় পেয়ে যায়, কিন্তু কনরাড বুঝতে পারে যে এই মনস্টারটি হস্টাইল নয়, এটা মানুষের উপর আক্রমণ
আক্রমণ করবে না, মানে নিরীহ একটা মনস্টার, আর ওই মনস্টারটি অন্যদিকে চলে যায়। কিন্তু সিরিয়াসলি ভাই বিশ্বাস করো, নর্মালি আমার দেশি গরু দেখলেই ভয় করে, যে গুতুনি নিয়ে আসে, এত বড় একটা ষাঁড় ওদের কিছুই বললো না এরকম সিং নিয়ে। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখতে পাই প্যাকাট এবং তার বাকি সৈন্যরা একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, আর সেখানে আমরা দেখতে পাই বাঁশবাগান, মানে ব্যাম্বো ফিল্ড, এবং এই বাঁশবাগান ওদের বাঁশ দেওয়ার জন্য পুরোপুরি রেডি। অ্যাকচুয়ালি এই বাঁশের মধ্যে একটা প্রাণী রয়েছে যার পা হচ্ছে পুরো বাঁশের মতো, মানে ওটার ওভাবে ফাঁদ পেতে থাকে, কোনো প্রাণী যদি নিজ দিয়ে যেতে লাগে ওর বাঁশের মতো পা দিয়ে সেটাকে মনে করে যে শিকার করে তারপর খায়। আই মিন মাকড়সা, বিশাল আকৃতির মাকড়সা। তো ওরা যখন ভালো মতো হাঁটছিল, হঠাৎ করে একটা সৈন্যর গালের ভেতর দিয়ে বাঁশ ঢুকে যায়। যাই হোক, ভাগ্য ভালো বাঁশটা গালের মধ্যে দিয়ে গিয়েছে। তো যাই হোক, এই মনস্টারটাকে বলা হয় যে মাদার লংলেস, যেটা দেখতে মাকড়সার মতো, এবং এটা এমন ভাবে রয়েছে যে দেখার কোনো কায়দা নেই। নর্মালি তুমি হাঁটলে মনে করবে যে আশেপাশে বাঁশই রয়েছে। তো যাই হোক, ওই মনস্টারটা তখন তছনছ করা শুরু করে দেয়, এবং ওরা কোনোভাবেই মনস্টারটার সাথে গুলি করে পেরে উঠছিল না। আর তখন কোলের মাথায়, আই মিন ক্যাপ্টেন না, সেকেন্ড যে ক্যাপ্টেন রয়েছে কোল, তার মাথায় একটা আইডিয়া আসে যে হালারপুতের পাউটা আমরা কেটে দিই, ওকে গুলি করে লাভ কি, ওর পাউটা আমরা কেটে দিই। তো এরপর ওরা করে কি, মনস্টারের পা কাটা শুরু করে, যার ফলে মনস্টারটা আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে। এবং এরপর মনস্টারের মাথা যখন কাছে আসে, ওরা মনস্টারকে গুলি করে একবার লাটাবাটা করে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই কনরাড, ব্লুক্স, ওয়েভার এবং বাকি লোকেরা চলতে চলতে একটা অদ্ভুত জায়গায় গিয়ে পৌঁছায়, আর সেখানে তাদের কিছু আদিবাসীরা ঘিরে ধরে। আর আদিবাসীদের কাছে অস্ত্র ছিল, তো আদিবাসীরা আক্রমণ করতে পারে, এই ভয়ে ওরা ডিসাইড করে যে আদিবাসীদের উপর ওরা গুলি করবে। কিন্তু তখনই এখানে একজন বয়স্ক লোক চলে আসে, যে দেখতে ওদের মতোই। ওই লোকটি এসে বলে, আমার নাম হ্যাঙ্ক এবং আমি গত 30 বছর ধরে এই আইসল্যান্ডে আটকা পড়ে রয়েছে। এবং সে করে কি, আদিবাসীগুলোকে শান্ত করে, এর সাথে কনরেডদেরও শান্ত করে। তো এই হ্যাঙ্ককে কি চিনতে পেরেছো তোমরা? এই হ্যাঙ্ক সেই হ্যাঙ্ক যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিজ ওই পাইলটের সাথে লড়াই করার সময় এখানে ক্র্যাশ ল্যান্ডিং করেছিল। তো যাই হোক, হ্যাঙ্ক এখানে এসে তার পরিচয় দেয় এবং তার গল্প বলা শুরু করে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সে একটা জাপানিজ প্লেনের সাথে লড়াই করছিল, এবং ওই সময় তাদের দুজনের প্লেনে এখানে ক্র্যাশ ল্যান্ডিং করে। আর তারপর তারা একজন আরেকজনকে মারার চেষ্টা করে, কিন্তু যখন তারা কংকে দেখে, তারপর তারা আর একজন আরেকজনকে মারেনি। এরপর তারা বন্ধু হয়ে যায়, আর ওই জাপানিজ সৈনিকটার নাম ছিল হচ্ছে সাতুরো গোজো। তো যাই হোক, তারা দুজন মিলেই এই আইসল্যান্ডে এত বছর ধরে ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কয়েক বছর আগে সে এই আইসল্যান্ডের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী, যেটা মাটির নিচে থাকে, সেটার হাতে মারা গিয়েছে। আর ওই প্রাণীটার সম্পর্কে একটু পরেই তোমরা দেখতে পাবে। তো যাই হোক, হানকের কারণে এখানে একটা ভালো পরিবেশ হয়ে যায়, এবং আমাদের লোকেকে নিয়ে আদিবাসীরা তাদের কলোনিতে প্রবেশ করে, এবং তারা দেখতে পায় যে এই পুরো গ্রামটি বা এই পুরো কলোনিটি বিশাল বিশাল বড় বড় কাঠের প্রাচীর দিয়ে আটকে দেওয়া। তো এখানে ওরা তখন ভেবেছিল যে এই কাঠের প্রাচীরগুলো হয়তো কং এর হাত থেকে বাঁচার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু তখন হাং জানায় যে না, কং এই আদিবাসীদের উপর কখনোই আক্রমণ করে না। কং বাদেও এখানে একটা ডেডলি ক্রিয়েচার রয়েছে, আর ওটা খুবই ভয়ঙ্কর। ওটা নর্মালি মাটির নিচে থাকে, কিন্তু ওটা যখন উঠে অ্যাটাক করবে ওর সামনে থেকে কেউ বাঁচতে পারে না। তো যাই হোক, এরপরে হ্যাঙ্ক মারলো ওদের করে কি একটা জায়গায় নিয়ে যায়, এবং এখানে ওরা দেয়ালে অনেক ছবি দেখতে পায়। আর এখানে ওরা দেখতে পায় যে কংকে মূলত ওরা দেবতা হিসেবে পুজো করে, এবং কংকে ওরা ওদের সেভিয়র মনে করে। আর এরপর আমরা আরেকটা আর্ট ওয়ার্ক দেখতে পাই, আর এখানে আর্ট ওয়ার্কের সাথে আরেকটা প্রাণীর সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয়, যেটা নাম হচ্ছে স্কার্ল, যেটা খুবই ভয়ঙ্কর প্রাণী। আর এই স্কার্লের কথা এতক্ষণ বলেছিলাম আর কি, ওই জাপানের সৈন্যকে মেরেছে, প্লাস এই আদিবাসীদের উপর এই স্কার্লই আক্রমণ করে আর কি। এমনকি স্কার্ল কং যখন ছোট ছিল তার বাবা মাকেও হত্যা করেছিল। তবে এখানে দুই রকমের স্কার্ল রয়েছে, একটা হচ্ছে কমন স্কার্ল, যেগুলো সাইজে ছোট এবং কং ইজিলি তাদেরকে হারাতে পারে, কিন্তু একটা মাত্র ভয়ঙ্কর বড় স্কার্ল রয়েছে, যেটাকে স্কার্ল ডেভিল বলা হয়। সেটা এখনো ঘুমিয়ে রয়েছে মাটির নিচে, এবং ও যদি একবার জেগে যায় পরিস্থিতি অনেক ভয়ানক হয়ে যাবে, এবং এত ভয়ানক হবে যেটা কেউ কল্পনা করতে পারে না। এমনকি কংও ওটাকে হ্যান্ডেল করতে পারবে কিনা গ্যারান্টি নেই। তো আমাদের কনরেড বা লোকি তখন জিজ্ঞেস করে, কং তাহলে আমাদের উপর আক্রমণ কেন করেছিল? তো তখন হাঙ্ক বলে, মানে ওই আমেরিকান সৈন্যটা, আলারপুর তোর বাড়ির উপর গিয়ে তো যদি কেউ বোম ব্লাস্টিং করে তুই কি করবি? মানে মোট কথা এখানকার পরিবেশ নষ্ট হচ্ছে, প্রাণী মারা পড়ছে, এটা কং পছন্দ করেনি। আর আরেকটা কারণ হচ্ছে এই ব্লাস্টের ফলে যে ভূকম্পন বা শব্দগুলো হবে, তার কারণে মাটির নিচ থেকে ওই স্কারগুলো যদি অনেক আকারে উঠে আসে, তাহলে পরিস্থিতি অনেক ভয়ঙ্কর হয়ে যাবে। মানে ওদেরকে বুঝিয়ে দেয় যে কং মোটেও ভিলেন না। আর এখানে মার্লো আলো জানায় যে কং এখন ইয়ং, মানে ও এখনো তার ফুললি সাইজে পৌঁছায়নি, সে আস্তে আস্তে বড় হচ্ছে। আর সে কত বড় হবে এটা কিন্তু আমরা জানতে পেরেছি কং ভার্সেস গডজিলা সিনেমাতে। তো যাই হোক, এখানে ওরা মোটামুটি ভালোই খায় দেয়, আরাম করে, কিন্তু এই গ্রামে তো আর পার্মানেন্টলি ওরা থাকতে পারবে না, খুদাই ওদের বসায় বসায় কি খাওয়াবে। আর তাছাড়া ওদের যেভাবেই হোক 3 দিনের মাথায় এই আইসল্যান্ডের একবারে নর্থ সাইডে যেতে হবে, কারণ ওখানে রেস্কিউ হেলিকপ্টার আসবে। আর ওই সময় যদি তারা পৌঁছাতে না পারে, তা না হলে তারা এখানে চিরতরে ফেসে যাবে। তো মালো তখন বলে, তোমরা 3 দিনের মধ্যে কেন, 3 বছরের মধ্যে সেখানে পৌঁছতে পারবে না, 30 বছরের মধ্যে পৌঁছতে পারবে না, কারণ তোমরা যদি স্থলপথে ওখানে যেতে চাও, তাহলে ওখানে যাওয়ার আগে তোমরা খিসমে আব্দুল্লাহ হয়ে যাবে, কারণ এখানে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী রয়েছে যে তোমাদের একেবারে ব্রেকফাস্ট মনে করে রুটির মতো ছিঁড়ে খেয়ে ফেলবে। তবে হ্যাঁ, আমার কাছে একটা আইডিয়া রয়েছে। আমি আর আমার জাপানি বন্ধু ইকরি মিলে আমাদের যে ভাঙার নষ্ট প্লেনগুলো ছিল, সেই প্লেনগুলোর সাহায্যে আমরা একটা বোট বানিয়েছি। তবে ওটার কিছু টেকনিক্যাল প্রবলেম রয়েছে, এখন ওটা সচল নেই। তবে আমরা যদি এটা ঠিক করতে পারি, তাহলে জলপথে আমরা ইজিলি আমরা নর্থে পৌঁছাতে পারবো। আর অন্যদিকে আমাদের সেই জ্যাক চ্যাপম্যানকে দেখানো হয়, মানে সেই হারানো সৈনিকটাকে, যে সম্পূর্ণভাবে আলাদা
আলাদা হয়ে গিয়েছিল। আর একে খোঁজার জন্য মূলত প্যাকার্ড তার আর্মিদেরকে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা চ্যাপম্যানকে দেখতে পাই সে একটা জায়গায় পানি খেতে এসেছে, আর তখনই খেয়াল করেও যে কং এই জায়গাতে উপস্থিত হয়েছে এবং কং এর গায়ে প্রচুর আঘাত, কারণ সে হেলিকপ্টারগুলোকে যখন আঘাত করেছে হেলিকপ্টারের ব্লেডে তার হাত কেটে গিয়েছে এবং গুলি খেয়েছে। বুঝতেই পারছো কং এরও কষ্ট হচ্ছে। তো কং তার সাহস হইলে পানি নেয় এবং পানি খায়, কিন্তু ওই মুহূর্তে এই ভয়ঙ্কর বিশাল একটা অক্টোপাসের মতো ক্রিয়েচার ওর উপর হামলা করে দেয়। কিন্তু আমার প্রশ্ন, সিরিয়াসলি এত বড় একটা অক্টোপাস এত অল্প পানিতে কেন আসবে, কিসের জন্য আসবে, কেমনে আইলো? তবে তারপরে এটা সিনেমা, কারণ এত প্রশ্ন যদি করি তাহলে আমাকে ডকুমেন্টারি দেখতে হবে, সিনেমা দেখা যাবে না। মানে আমি নিজেই নিজেকে রোস্ট করলাম আর কি। তো যাই হোক, আমাদের কং যেহেতু একটু অসুস্থ, তো ওই স্কুইডটা কিন্তু প্রথমে কং এর একবারে 12টা বাজিয়ে দেয়। একবার মনে হচ্ছিল কং হয়তো ওকে গলা টিপে মেরেই ফেলবে, তবে তারপরেও কং কোনোভাবে ওই প্রাণীটাকে মেরে উল্টো ওই প্রাণীটাকে খাওয়া শুরু করে। কিন্তু চ্যাপম্যানের এটা দেখে মনে করো হাগামোতা পুরো বের হয়ে গিয়েছে। তো চ্যাপম্যান সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই ওই চ্যাপম্যানের যেটা হয়, চ্যাপম্যান যখন জঙ্গলে পালাচ্ছিল তখন সে ওয়াকি টকির সাহায্যে, ওটার নাম কি বলে, ওয়্যারলেসের সাহায্যে ওদের ক্যাপ্টেন প্যাকেটের সাথে যোগাযোগের চেষ্টা করছিল। বাট তখনই সেখানে চলে আসে হচ্ছে সেই ভয়ঙ্কর স্কাল। মানে প্রথমবার মতো আমরা স্কালকে দেখি এবং স্কাল এসে চ্যাপম্যানকে একবারে সাপারি কিরকিরা করে দেয়। আর অন্যদিকে আমরা দেখি প্যাকার্ড এবং তার সৈন্যরা চলছে চ্যাপম্যানকে রেস্কিউ করার জন্য, বাট ওদের আইডিয়াও নেই যে চ্যাপম্যান অলরেডি সাপারি কিরকিরা হয়ে গিয়েছে। এবং যেতে যেতে তারা এক ধরনের পাখি লক্ষ্য করে, আর এই ধরনের পাখিকে বলা হয় উইং স্লিপ। আর এটার একটা বড় ভার্সনও রয়েছে যেটা আরো বেশি ভয়ঙ্কর, যেটাকে বলা হয় সাইকো ভালচার। এবং এরা সবাই মাংসাশী প্রাণী, মানে ওদেরকে তুমি পাখি প্রজাতির পিরানহা বলতে পারো আর কি। তো যাই হোক, এখানে প্যাকার্ড করে কি স্নাইপার রাইফেল দিয়ে ওই পাখিটাকে মেরে ফেলে এবং আমরা প্যাকার্ডকে দেখে বুঝতে পারি ওর কোনো দয়ামায়া নেই এবং ওর পাছায় একটা মাত্র আগুন জ্বলছে, সেটা হচ্ছে কং এর উপর বদলা নেওয়ার আগুন, এবং সে সম্পূর্ণভাবে পাগল হয়ে গিয়েছে। এবং এই সিনেমার ভিলেন হিসেবে তুমি এই প্যাকার্ডকেই বলতে পারো আর কি। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখতে পাই কনরাড, ব্লুক্স এবং বাকি সব লোকেরা মার্লো এবং তার বন্ধুর তৈরি সেই নৌকাটাকে রিপেয়ার করার চেষ্টা করে। আর তখনই আমাদের নায়িকা খেয়াল করে একটা প্রাণীর আওয়াজ, মানে একটা প্রাণী কুহাচ্ছে। তোরা যখন সেখানে যারা দেখতে পায় যে একটা বিশাল বড় বাফেলো এবং সেই বাফেলোর উপর একটা হেলিকপ্টার পড়ে রয়েছে, যে কারণে প্রাণীটা ফেসে গিয়েছে। তো এটা দেখে আমাদের নায়িকার অনেক ময়া হয়, আর এর জন্য সে ওই প্রাণীটাকে বাঁচাতে চায়, কিন্তু এত বড় হেলিকপ্টারও সরাবে কিভাবে? কিন্তু ওই মুহূর্তে এখানে উপস্থিত হয় হচ্ছে কং। তো কংকে দেখে প্রথমে তো মনে করো থতমত খেয়ে যায়, কিন্তু কং ওকে কিছু বলে না এবং ওই হেলিকপ্টারটা সরিয়ে দিয়ে সেখান থেকে চলে যেতে লাগে। বাট যাওয়ার আগে আমাদের নায়িকাকে এমন ভাবে একটা চেহারা দেখিয়ে যায়, দেখে মনে হয় মানে বুঝিয়ে যায় যে তোরা এখানে এসে ভালো কাজ করিসনি, তোরা অনেক খারাপ কাজ করেছিস, আমি একদমই তোদের উপর খুশি নই। আর এখানে আমরা কং এর ব্যবহারে আরেকটা জিনিস মোটামুটি বুঝতে পারি, সেটা হচ্ছে সে খুবই ইন্টেলিজেন্ট। মানে গডজিলা তো জাস্ট একটা প্রাণী, ওর তো ওরকম ইন্টেলিজেন্ট না, বাট কং এর মধ্যে মানুষের মতো বিচার বুদ্ধি করার ক্ষমতা রয়েছে এবং সেটাও বুঝতে পারে কে ভালো মানুষ কে খারাপ মানুষ। তার প্রমাণ হচ্ছে আমাদের নায়িকাকে কিন্তু কোনো ক্ষতি করেনি। আর তাছাড়া কং বরাবরই মেয়েদের প্রতি একটু দুর্বল, কারণ আজ পর্যন্ত যে কয়টা সিনেমা আমরা দেখেছি সবগুলো সিনেমাতেই কং মেয়েদের প্রতি খুবই দুর্বল, একবারে তোমার মতো লুচ্চা। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখি কনরাড এবং বাকি লোকেরা সেই বোটটিকে ফাইনালি ফিক্সড করে নিয়েছে এবং তারা এখন এখান থেকে চলে যাবে এবং আদিবাসী লোকেরা ওদের ফাইনাল গুড বাই বলে এবং মনে মনে বলে হালার পুতরা ফাও, অনেক খাওয়া খেয়ে গিয়েছিস, তাড়াতাড়ি যা। তো ওরা যখন চলে যেতে লাগে তখনই একটা ঘটনা ঘটে। এই পুরো মিশনের যে ডিরেক্টর ছিল মৌসওয়ালা, ওকে সেই অদ্ভুত পাখি হঠাৎ করে ছো মেরে নিয়ে যায়, মানে বড় সাইজেরটা, মানে সাইকো ভালচার। এবং সবাই তখন ওকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে পাখি নিয়ে করে কি ওর হাত পা ছিল ওকে খেয়ে একবারে শেষ করে দেয়। তবে তারপরে ওদের তো থেমে থাকলে চলবে না, ওরা সামনের দিকে যেতে থাকে। কিন্তু ফাইনালি একটা জায়গায় এসে ওদের সাথে কর্নেল প্যাকার্টের টিমের মিট হয়ে যায়, মানে দুই টিম এক হয়ে যায়। তো যাই হোক, এখানে কনরাড বা আমাদের লোকি বলে যে আমরা নর্থে যাচ্ছি, মানে নর্থে রেস্কিউ টিম আসবে, কিন্তু ক্যাপ্টেন প্যাকার্ট বলে না, আমরা ওয়েস্টে যাচ্ছি, কারণ আমাদের যে একজন সৈনিক চ্যাপম্যান সে ওখানে ফেসে রয়েছে। কিন্তু এটা জানতে পারে হাঙ্ক মার্লো অনেক রেগে যায় এবং সে বলে ওয়েস্টে অনেক বিপদ রয়েছে, তোমার কোনো আইডিয়া নেই ওয়েস্টে কত বিপদ, ওটাও স্কালদের এলাকা, কঙ্গো এলাকায় যায় না, আমি প্রায় 30 বছর ধরে এখানে রয়েছি, তোমরা যদি ওখানে যাও একটাও বাঁচবে না। কিন্তু কর্নেল প্যাকার্ট একটু একঘেয়ে টাইপের, বুঝতেই পারছো আর্মি পার্সন, পাশার নিচে হুন্ডা থাকলেই মানে যে পাঠ হয়, হাতে যদি পিস্তল থাকে কি পাঠ হবে বুঝতেই পারছো, কাউকে ভয় পায় না। তো প্যাকার্ট তখন কনরাডকে অর্ডার দেয় তাদের সাথে যাওয়ার জন্য ওয়েস্টে, যে চ্যাপম্যানকে সে বাঁচাবে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা তো জানি প্যাকার্ডের মাথায় চলছে হচ্ছে সে কংকে মেরে বদলা নেবে, এটাই তার প্রাইমারি টার্গেট। তো যাই হোক, এরপর প্যাকার্ট সেখানে অবস্থিত লোকদের অর্ডার দিয়ে সেখান থেকে চলে যেতে যেতে তার একটা স্থানে এসে উপস্থিত হয়, যে জায়গাটি খুবই অদ্ভুত, চারদিকে বিষাক্ত ধোয়া, বিচ্ছিরি গন্ধ এবং এর সাথে বড় বড় কঙ্কাল রয়েছে। তো হ্যাঙ্ক মার্লো তখন বলে এই কঙ্কালগুলো কং এর পূর্বপুরুষদের, আর ওদেরকে স্কাল স্কলাররাই মেরেছে এবং আশেপাশে অবশ্যই স্কাল স্কলার থাকতে পারে। তো যাই হোক, ওরা তো এখানে মূলত চ্যাপম্যানকে খুঁজতে এসেছে, কিন্তু চ্যাপম্যানকে যে মেরে ফেলেছে এটা তো আমরা দেখেছি, আর অনেক আগেই মেরে ফেলেছে একটা স্কলার। আর এদিকে আমরা দেখি রেনরা চারদিকে ছবি তুলছে, কারণ ওর তো প্রচুর প্রমাণ দরকার, এই জন্যই তো এখানে এসেছে, কারণ দুনিয়ার মানুষ ওকে পাগল বলে। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে একটা স্কাল কলার চলে আসে এবং প্রথমে রেনরাকে গিলে ফেলে যে হালার প্রত্যেক প্রমাণ নিয়ে যাবি, হ্যাঁ, কিন্তু তারপরে জন্তুটি ধোয়ার মধ্যে গায়েব হয়ে যায় এবং সবাই বুঝতে পারে যে আমরা খুব বিপদে রয়েছি। তো সবাই লুকিয়ে পড়ে, আরেকটু পরে জন্তুটা আবার আসে এবং ওই জন্তুটির মুখ থেকে একটা কঙ্কাল বা মাথা বের হয়, যার মধ্যে একটা ডগ ট্যাগ ছিল, আর ওই ডগ ট্যাগের মধ্যে লেখা ছিল জ্যাক চ্যাপম্যান, মানে যাকে ক্যাপ্টেন খুঁজতে বেরিয়েছে সে অলরেডি মারা গিয়েছে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাই ওই স্কাল স্কলার আক্রমণ করে বেশ
কিছু মানুষকে মেরে ফেলে এবং মানুষ ওকে মারার চেষ্টা করে, বাট তারপরে জন্তুটার কোনো আঘাতই মনে হয় লাগে না, জন্তুটার শরীর মনে হয় বুলেট প্রুফ। কিন্তু আমাদের যে ক্যাপ্টেন মার্ভেল ওয়েভার ছিল ফটোগ্রাফার, সে একটা বুদ্ধিমতির কাজ করে। সে খেয়াল করে আশেপাশের কয়েক জায়গা দিয়ে মাটির নিচ থেকে প্রচুর গ্যাস বের হচ্ছে। তো ও যেহেতু বিড়ি খেতে, ওর কাছে একটা গ্যাস লাইট ছিল, ও করে কি যখনই স্কালটা আসে তখনই করে জ্বলন্ত গ্যাস লাইটটা ওই গ্যাসের মধ্যে ছুড়ে দেয় এবং এর ফলে একটা সেই লেভেলের এক্সপ্লোশন হয় এবং ওই স্কালটা সেখানেই মারা যায়। তবে এছাড়াও ঘুরতে ঘুরতে আমাদের আরো দুই একটা ক্রিয়েচারকে দেখানো হয়েছিল, যেমন স্পোরম্যান্টিস, যেটা দেখতে গাছের মতো, বাট ওগুলো তো গুরুত্বপূর্ণ ছিল না, এজন্য হয়তো আমাদের স্ক্রিপ্ট রাইটার ইনক্লুড করেনি। তো যাই হোক, এরপর ক্যাপ্টেন যখন আবারও সামনের দিকে এগোতে লাগে, ওয়েস্টে যাবে জেদ করে, তখন প্রথমবারের মতো আমাদের লোকি মুখ খোলে এবং বলে, তুমি কাকে খুঁজতে যাবে? চ্যাপম্যানকে? এই যে তোমার চ্যাপম্যানের লকেট, ও অলরেডি মারা গিয়েছে, তো এখন তুমি কেন ওয়েস্টে যাবে? কিন্তু তখন ক্যাপ্টেন প্যাকার তার আসল সত্যটা জানায় যে সে কং এর উপর বদলা নিতে চায় এবং যেভাবেই হোক সে ওটা করবেই। কিন্তু তখন হ্যাংক মার্লো এটার বিরুদ্ধে যায়, কারণ সে জানে কং একদমই ভিলেন না এবং সে হচ্ছে এই জায়গার প্রকৃতির, এই জায়গার প্রোটেক্টর, এই আদিবাসীদের প্রোটেক্টর, এবং সেই মূলত এই জায়গার প্রাণীগুলোকে এবং মানুষগুলোকে বড় স্কাল স্কলারের হাত থেকে বাঁচাচ্ছে এবং ও যদি এখানে না থাকে এই পুরো ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাবে। তো এখানে যেটা হয়, একদল কং এর পক্ষ নেয়, একদল কং এর বিপক্ষ নেয়, আর্মিরা কং এর বিপক্ষে আর নর্মাল যারা আছে আমাদের লোকি সহ বাকি সবাই তারা কং এর পক্ষে। তো দুই দল হয়ে যায়। কিন্তু তখন পরিস্থিতি সাধারণ করার জন্য আমাদের যে লোকি, বুঝতেই পারছো আমি ইচ্ছে করে লোকি বলছি, কনরাড, ও করে কি পরিস্থিতি স্বাভাবিক করে বলে সবারই যার যার ডিসিশন নেওয়ার অধিকার রয়েছে, তোমরা কংকে মারবে, তোমরা আলাদা যাও, আমরা আলাদা যাই। তো এরপর তারা দুটো দলে তৈরি হয়। তো প্যাকার্ড আর তার সৈন্যরা চলে যায় হচ্ছে যেখানে ওই যে চ্যাপম্যানের হেলিকপ্টারটা পড়েছিল, ওটার মধ্যে অনেক বড় বড় এক্সক্লুসিভ রয়েছে যেগুলো দিয়ে কংকে মারা যাবে সেই দিকে। আর অন্যদিকে কনরাড, ওয়েভার আর ব্লুক্স এবং বাকি লোকেরা সেই বোটের কাছে চলে আসে, যেখান থেকে তারা রেস্কিউ হেলিকপ্টারের কাছে পৌঁছাবে। তো যাই হোক, এরপর রাত হলে ওরা করে কি রেস্ট নেয় এবং রাত্রিবেলা চমৎকার সিন আমাদের দেখানো হয়। আর তারপর আমাদের নায়ক নায়িকা লোকি আর ক্যাপ্টেন মার্ভেল কনরাড আর ওয়েভার যখন একসাথে পাহাড়ে চড়াই ছিল, তখনই সেখানে কং চলে আসে এবং কং যখন প্রথমে আসে তখন তো মনে করো ওদের হাগামোতা প্রায় অবস্থা টাইট হয়ে গিয়েছিল। তো কং যখন আসে আমরা দেখতে পাই আমাদের নায়িকা একদম ভয় পাচ্ছে না, কারণ নায়িকা অলরেডি জানে যে কং একটু মেয়ে পাগল, তো এই জন্য সে কংকে টাচ করে আর কং তাকে কিছুই বলে না। কং এর হিস্ট্রি অনেকটা তোমার মতো আর কি। তো যাই হোক, এখানে যখন কং এর সাথে ওয়েভারের একটু কেমিস্ট্রি হচ্ছে, তখনই ওদিকে প্যাকা ঠালাই করেছে কি সমস্ত ট্র্যাপ বিছিয়ে রেখেছে কংকে মারার জন্য। সে চারদিকে এক্সপ্লোশন সেট করে রেখেছে, তেল দিয়ে ফাঁদ পেতে রেখেছে। তো মেন প্ল্যানটা এখানে হচ্ছে সে বোম ফাটাবে আর বোম ফাটালে কং এখানে আসবে দেখার জন্য কি হয়েছে, আর তারপর কং যখন এখানে আসবে সে যে তেল ঢেলে রেখেছে সেই তেলের মধ্যে আগুন লাগিয়ে দেবে এবং কং জ্বলে পুড়ে মারা যাবে। তো যাই হোক, এদিকে কং যখন নায়িকার কাছে ছিল তখন সেই মুহূর্তে ওইদিকে হারামজাদা করে কি বোমগুলো ব্লাস্ট করে, আর কংও তখন রেগে যায় কি হচ্ছে দেখার জন্য ওইদিকে এগিয়ে যায়। তুই করে কি ক্যাপ্টেন প্যাকার্টের ট্র্যাপের মধ্যে আটকা পড়ে যায় এবং কং এর গায়ে আগুন লেগে যায়, যার ফলে কং মারাত্মকভাবে ইনজুরিড হয়ে মাটিতে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। আর তখন আমরা ক্যাপ্টেন প্যাকার্টের চোখে স্যাটিসফ্যাকশন দেখতে পাই। তো এরপর ক্যাপ্টেন প্যাকার্ট অর্ডার দেয় যে কং এর পুরো বডিতে বোম লাগিয়ে দাও এবং ওকে পুরো সাপারি কিরকিরা করে দাও। কিন্তু তখনই কনরেড করে কি তার দল নিয়ে আসে এবং ডাইরেক্ট ওরা মুখোমুখি অবস্থানে চলে যায় অস্ত্র নিয়ে, যে না কংকে মারতে পারবি না। এমনকি আমরা দেখতে পাই প্যাকার্ডের কিছু সৈন্যরাও প্যাকার্ডের পক্ষ না নিয়ে কং এর পক্ষ নিয়েছে এবং তারা একদমই সাপোর্ট করছে না যে কং মারা পড়ুক, কারণ তাদের কাছে মনে হয় না যে কং একটা ভিলেন, কারণ সে যদি ভিলেন হতো তাহলে এই আদিবাসীরা টিকতে পারতো না। তো যাই হোক, ওরা যখন এখানে প্রীতির আলাপ পারছে, ঝগড়া করছে, তখনই সেই স্কাল ডেভিল সবচেয়ে ভয়ঙ্কর যে স্কালটা রয়েছে সেটা অবস্থিত হয়। আর এটা কেন এখন এই জায়গাতে আসলে বুঝতেই পারছো, মাত্র এই জায়গা ক্যাপ্টেন প্যাকার্ড বোম ফাটিয়েছে, সে কারণে জেগে গিয়েছে। ও এসেছে হালার পুত্রদের কি হয়েছে, বাংলাদেশ কি ওয়ার্ল্ড কাপ জিতছে যে বাজি ফুটাচ্ছিস? তো স্কালকে দেখেই তো সবাই মনে করো যে লুঙ্গি উঠিয়ে দৌড়িয়ে পালাচ্ছে, কিন্তু প্যাকার্ড সেখানে দাঁড়িয়েছিল, ও কংকে মেরে কংকে উড়িয়ে দিয়ে বোম দিয়ে উড়িয়ে দিয়ে তারপর যাবে। কিন্তু কংকে যখন উড়াবে তার আগেই কং এর হুশ আসে এবং হুশ আসার সাথে সাথে কং আগেই করে কি ওই ক্যাপ্টেনকে মেরে ফেলে, যে হালার প্রতি আর্মির ক্যাপ্টেন হতে পারিস কিন্তু আমি কিং অফ মনস্টার। তো এরপর শুরু হয়ে যায় কং আর স্কাল ডেভিলের ফাইট এবং এখানে একটা কথা বুঝতে হবে, কং কিন্তু আগে থেকে অনেক ইনজুরিড বা আহত ছিল, তো এই জন্য স্কাল ডেভিলের সাথেও পেরে ওঠে না। তো কাল ডেভিল খুব সহজেই কংকে খিসমে আব্দুল্লাহ করে দিয়ে মনে করো যে মানুষগুলোর পিছু নেয় আর মানুষজন তখন জানের ভয়ে পালাতে থাকে। তো ওদের প্ল্যান হচ্ছে ওরা বোটে উঠে ওখান থেকে পালাবে, কিন্তু এই প্রাণীটা অনেক দ্রুত আসছে। তো সবাইকে বাঁচানোর জন্য তখন সেই যে ভাইস ক্যাপ্টেন ছিল কোল, ও করে কি একটা বোম হাতে নিয়ে ওই স্কালকে আটকানোর জন্য সামনে গিয়ে দাঁড়ায়। ওর প্ল্যান ছিল স্কাল ওকে খাবে আর মুখের মধ্যে যখন যাবে তখনই বোমটা ব্লাস্ট করে দেবে, কিন্তু এটা স্কাল ডেভিল ভাই। আমি বুঝলাম না স্কাল ডেভিলকে এত স্মার্ট দেখালো কেন। স্কাল ডেভিল করে কি ওকে না খেয়ে লেজ দিয়ে একটা বাড়ি মারে, আগে যেন বুঝতে পেরেছে যে তোর হাতে বোম আইছে, আলার পর আমার গালের ভিতর আয়া তুই বোম ফাটাবি। তো এরপর যখন স্কাল ডেভিল প্রায় ওদেরকে ধরে মেরেই ফেলবে, সবগুলো লোককে মেরেই ফেলবে, তখনই আমাদের নায়ক সাহেব একেবারে হিরোইক একটা এন্ট্রি মারে কং, এবং এইখানে আমরা একটা চমৎকার ফাইট দেখতে পাই। এবং এখানে যে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে কং কিন্তু খুবই স্মার্ট। তোমরা নর্মালি জানো বানর কিন্তু অনেক স্মার্ট নর্মালি অন্যান্য প্রাণীর চেয়ে, কারণ কং এর যে শারীরিক স্ট্রাকচার, ওর দুটো পা রয়েছে, মানুষের মতো দুটো হাত রয়েছে, ও লড়াই করে যে সুবিধাটা পাবে এটা কিন্তু অন্য কোনো প্রাণী এত সুবিধা পাবে না। তারপর ওর সাইজটাও দেখতে হবে। আর কং যে স্মার্ট এটার প্রমাণ পাই আমরা কিভাবে, কং এর আশেপাশে যে গাছগাছালি গুলো ছিল
ছিল সেগুলো দিয়ে অস্ত্র বানায় এবং ওটার সাথে খুব ভালো মতো ফাইট করে। কিন্তু এই মারামারির এক পর্যায়ে যেটা হয়, আমাদের যে নায়িকা রয়েছে, নায়িকারা সব জায়গায় ভেজাল করে। সিরিয়াসলি নায়িকাদের জন্য যত ভেজাল, মানুষও বিপদে পড়ে, কংও বিপদে পড়ে। তো নায়িকা করে কি পানির মধ্যে পড়ে যায়। তো এই লড়াইয়ের মধ্যেও কং এর তখন আমাদের নায়িকাকে বাঁচাতে হয়। আর তারপর কং করে কি, জাহাজের যে তোমার ওই যে রয়েছে কি বলে, ওই যে ফ্যান, সেই ফ্যান দিয়ে ওই স্কাল ডেভিলকে একেবারে ফাইনালি সাপারি কিরকিরা করে দেয়। সাপারি কিরকিরা মানে শেষ। তো যাই হোক, এত লড়াইয়ের মধ্যেও কং নায়িকাকে বাঁচাতে পেরেছে এবং নায়িকাকে আমাদের লোকির সামনে রাখে। আর তারপরে কিছু হেলিকপ্টার এখানে আসে ওদেরকে রেস্কিউ করতে এবং ওদেরকে রেস্কিউ করে নিয়ে যায়। আর তারপর আমাদের আবারও কংকে দেখানো হয় এবং কং করে কি তখন নিজের বুকে ঘুষি মারে বোঝাচ্ছে যে আমি এই আইসল্যান্ডের রাজা ছিলাম, আছি, থাকবো। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তবে এই সিনেমা শেষ হওয়ার পরে পোস্ট ক্রেডিট সিন আমাদের দেখানো হয় যে মিস্টার হান, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই দ্বীপে আটকা পড়ে গিয়েছিল, সে 30 বছর পরে বাড়িতে ফেরত এসেছে এবং 30 বছর পরে এসে সে 15 বছরের একটা ছেলে দেখতে পায়। বিষয়টা খুবই অবিশ্বাস্য। ওর পোলার বয়স আরো বেশি দেখানো উচিত ছিল, তার মানে এটা ওর পোলা না। একই সাথে এটা হানকের জন্য খুশিরও আবার কষ্টেরও। আর এরপর আমরা দেখতে পাই যে মনোরাগ কোম্পানি কনরাড এবং ওয়েবারকে তুলে নিয়ে গিয়েছে এবং ওদের উপর জিজ্ঞাসাবাদ করেছে, কারণ ওরা অলরেডি অনেক কিছু জেনে গিয়েছে বড় মনস্টারদের সম্পর্কে এবং এই সব তথ্য যদি রাশিয়ানদের কাছে ওরা ফাঁস করে দেয় তাহলে অনেক বেশি মুশকিল হয়ে যাবে, ওরা অনেক বেশি এগিয়ে যাবে। আর এরপর ব্লুক্স আছে, আর একমাত্র ব্লুক্সই তো সেই মনোরাগ সদস্য যে বেঁচে গিয়েছে এখান থেকে। তো ব্লুক্স তখন ওদেরকে বলে যে তোমাদের পেট পাতলা থাকলে তোমরা প্রয়োজনে ম্যাট্রোনিডাজল খাও, বাট তোমাদের পেটের কথা কাউকে বলতে পারবে না, উল্টো তোমরা আমাদের সাথে জয়েন করতে পারো। আর তোমাদেরকে আমি বলছি, তোমরা যে কং দেখে এসেছো এরকম শুধুমাত্র কং নয়, স্কাল আইসল্যান্ডের মতো এরকম অনেক জায়গা রয়েছে পৃথিবীতে যেখানে এখনো পর্যন্ত মানুষ পৌঁছতে পারেনি। কিন্তু আমাদের এই মনোরাগ কোম্পানি আজ থেকে আরো 30 বছর আগে থেকে গবেষণা চালাচ্ছে এবং আমরা এ পর্যন্ত বেশ কিছু প্রমাণ পেয়েছি এরকম বড় বড় টাইটান রয়েছে। তো এরপর আমাদের গুহা চিত্র দেখানো হয় যেখানে আমরা ডাইরেক্ট গডজিলার রেফারেন্স দেখতে পাই, এর সাথে আমরা রোথেনকে দেখতে পাই, মথুরাকে দেখতে পাই, আর হচ্ছে কিং গিদোর, আই মিন 3 মাথাওয়ালা, সেটাকে দেখতে পাই এবং ওদেরকে বলা হয় তোমরা আমাদের সাথেই জয়েন করো এবং নেক্সট মিশনগুলো আমরা একসাথেই করব। আর এখানেই এই সিনেমাটা শেষ হয়ে যায়। যাই হোক, এটা হচ্ছে মনস্টার ভার্সের দ্বিতীয় সিনেমা, যে সিনেমাতে আমাদের কং এর সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। ইতিপূর্বে কং এর যত সিনেমা দেখেছো সব ভুলে যাও, এটা নতুন কং এর সিনেমা, এটা নতুন কং। আমি জানি না আমি কতক্ষণে ভালো বোঝাতে পেরেছি, কারণ অ্যাকচুয়ালি হয়েছে কি, দেখো আমি হিন্দি যদি 5টা এক্সপ্লেন দেখি, 5টা এক্সপ্লেন 5 রকম হয়, এক একটা এক্সপ্লেন দেখবে এক একটা এক এক রকম হবে। এটা কিন্তু কারোর দোষ না, এটা কিন্তু এক্সপ্লেনারের দোষ না। এটা হচ্ছে কি, দেখো একটা সিনেমা যদি 1.5 ঘন্টার হয়, একটা সিনেমা যদি 3 ঘন্টার হয়, তুমি যখন ওই সিনেমাটিকে 20 মিনিটে নিয়ে আসবে, তুমি প্রত্যেকটা ইম্পর্টেন্ট সিনস ওখানে ইনক্লুড করতে পারবে না। দেখা গেল আমি একটা বেশি সিন অ্যাড করেছি, আরেকজন আরেকটা সিন অ্যাড করেছে, সেটা আবার আমি করিনি। তো এর জন্য তুমি যখন এক্সপ্লেন দেখবে তখন এক্সপেকটেশন অনেক বেশি রাখা যাবে না যে আমি সিনেমার মতোই মজা পাবো বা পুরো তথ্যটা পাবো। আমরাও তো মানুষ মাত্রই তো ভুলশীল, আমরাও তো চাইলেই সব অ্যাড করতে পারবো না। তবে আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, আমি কয়েকটা এক্সপ্লেন দেখেছি যাতে এই এক্সপ্লেনটা বেটার করা যায়। তবে হ্যাঁ, তোমাদের একটা মজার কথা বলি, আমি যদিও একজন মুভি এক্সপ্লেনার, বাট আমি কিন্তু যদি সিনেমা দেখি, আমি যদি কখনো ফ্রি হই, আমি কিন্তু বাংলাদেশি সিনেমা এক্সপ্লেন দেখি এবং বাংলাদেশি যতগুলো প্রতিষ্ঠিত মুভি এক্সপ্লেন চ্যানেল রয়েছে ওদের সবার ভিডিও আমি দেখি, মানে যখন যেটা সময় পাই। ইভেন বাংলাদেশে যারা টপ এক্সপ্লেনার রয়েছে তারা সবাই কিন্তু স্পেশাল এবং অনেক ভালো কাজ করে। চুপি চুপি আমিও দেখি, কিন্তু কারো নাম বলবো না, নাম বললে আবার কার নাম আগে বলবো, কার নাম পরে বলবো, বা কার নাম বাদ যাবে, তখন একটা মানে কষ্টের তৈরি হবে। তো আরেকটা সত্য কথা বলি, আমাদের যে মুভি এক্সপ্লেনের যে কমিউনিটি, ইউটিউবে যত ধরনের কমিউনিটি রয়েছে, গেমিং কমিউনিটি বলো, ফুড ব্লগিং, তারপর তোমার মোটর ব্লগিং, যে কোনো তুমি সেক্টর দেখো না কেন, সব সেক্টরে টুকটাক কন্ট্রোভার্সি রয়েছে, পাল্লাপাল্লি রয়েছে, বেজরাবাজি রয়েছে। কিন্তু আমাদের যে মুভি এক্সপ্লেন কমিউনিটি, আমরা হয়তো কেউ কাউকে চিনি না, কারোর সাথে কারো কানেকশন নাই, কিন্তু আমাদের সবচেয়ে ভদ্র কমিউনিটি, আমাদের কারোর সাথে কারো কোনো সমস্যাও নাই। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি নিজে কিন্তু সাহস করে বাংলাদেশের যে টপ মুভি এক্সপ্লেন চ্যানেলগুলো রয়েছে ওদের কাছ থেকেও সিনেমা আইডিয়া নেই, ওদের কাছ থেকে ইন্সপায়ার হই, কিন্তু আমি অনেক সিনেমা এক্সপ্লেন করি। তো যাই হোক, স্যাভেজ হয়তো মেনলি মুভি এক্সপ্লেন চ্যানেল নয়, কারণ আজ হোক কাল হোক আমি কে ড্রামায় চলে যাব। কিন্তু আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলবো, আমি র্যান্ডম ভিডিও চ্যানেল প্রায় 4 বছর উপরে চালাচ্ছি, কিন্তু র্যান্ডম ভিডিও চ্যানেলে যে প্রতিদ্বন্দ্বীগুলো রয়েছে, যে অন্যান্য যে মুভি এক্সপ্লেন চ্যানেল, তাদের সাথে আজ পর্যন্ত আমাদের বেজরাবেজি হয় নাই, কিংবা আমাদের কারোর সাথে কারো বেজরাবেজি হয় নাই। কিন্তু এছাড়া আমি অ্যানিমেশনে কাজ করেছি, আমি ফ্রি ফায়ার কমিউনিটিতে কাজ করেছি, কে ড্রামায় কাজ করেছি। দেখা যায় সব জায়গায় সরাসরি কথা না বললেও ইনডাইরেক্টলি পাল্লাপাল্লি থাকে, ইনডাইরেক্টলি খোঁচাখুচি থাকে। ফ্রি ফায়ারে তো একবার ডাইরেক্ট খোঁচাখুচি, বিভিন্ন ধরনের একটা মনে করো যে বিরক্তিকর পরিবেশ থাকে। বাট অন্য ক্ষেত্রে র্যান্ডম ভিডিও চ্যানেলের যে প্রতিদ্বন্দ্বীগুলো, আমাদের যে মুভি এক্সপ্লেন চ্যানেলগুলো রয়েছে, এই কমিউনিটিটা অ্যাকচুয়ালি অসাম এবং আমি আশা করি মরার আগ পর্যন্ত আমাদের এই কমিউনিটি এরকম সুন্দর থাকবে। তো যাই হোক, বিদায় নিচ্ছি, আমি ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।